নমস্কার, আমি ভাস্বতী। খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা 40টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মমতার এনরোলমেন্ট রেকর্ড চাইল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। লাইসেন্স কি আদেও আছে? প্রশ্ন আইনজীবী মহলের। উচ্চ মাধ্যমিকের প্রথম আদ্রিতকে ভিডিও কল শুভেন্দুর। শিক্ষা ব্যবস্থায় হাল ফেরানোর আর্জি বাবার। দলের মধ্যে গদ্দার ঢুকে গিয়েছে। বিধানসভা নির্বাচনে বীরভূমে তৃণমূলের ফলাফল নিয়ে বিস্ফোরক কাজল শেখ। কুণালের ফেসবুক পোস্ট সমর্থন সজলের। কাকে কটাক্ষ করে এঁচড়ে পাকা বললেন তাপস রায়। যা ইচ্ছে করতে দিন, গেম খতম হয়ে গিয়েছে। মমতার হাইকোর্টে যাওয়া প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী। অভিষেকের গড়ে শনিবার প্রথম প্রশাসনিক সভা করতে যাচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু। নজরে কি ফলতা বিধানসভার নির্বাচন? তামিলনাড়ুতে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী বিজয়। কেন্দ্রের সমান মহার্ঘ ভাতার ঘোষণা। কাকলিকে সরিয়ে কল্যাণকেই ফের লোকসভায় মুখ্য সচেতক করলেন মমতা। বেঁধে বেঁধে থাকার বার্তা দলের সাংসদদের। পৈলানে তৃণমূল বিধায়কের প্রাসাদে পুলিশি হানা, যদিও অভিযানের আগেই ফেরার দিলীপ মণ্ডল। এবার থেকে রবিবার বন্ধ থাকবে পেট্রোল পাম্প। মোদির জ্বালানি বাঁচানোর আহ্বানে সাড়া। আগুনের পর এবার বুলডোজার। তিলজলায় বেআইনি বাড়ি ভাঙা ঘিরে রক্তক্ষয়ী সংগ্রাম। তপ্ত এলাকার বিশাল পুলিশ বাহিনী। জ্বালানি সাশ্রয়ের পদক্ষেপ দিল্লির সরকারের। সপ্তাহে 2 দিনে ওয়ার্ক ফ্রম হোম, নো কার ডে। উত্তরপ্রদেশে আছড়ে পড়ল প্রলয়ঙ্কারী থান্ডার স্কোয়াল। প্রাণ হারিয়েছেন 89 জন। জিতে গেলেন তো? মুখোমুখি শুভেন্দুকে দেখে চওড়া হাসি কুণালের। জড়িয়ে ধরলেন দিলীপ ঘোষ। প্রতিবাদ করার জন্য কাউকে পাশে পায়নি। 12 বছর আগের কোন ঘটনা বললেন লকেট। হাইকোর্টে মমতাকে চোর চোর স্লোগান। শ্রমিক বললেন পরিস্থিতি তৈরি করেছে তৃণমূলই। ভোট কিভাবে লুট হয়েছে সেই সত্যি সামনে আসবে। কালীঘাটে সাংসদদের নিয়ে বৈঠকে যা বললেন মমতা অভিষেক। সাগরে নিম্নচাপের কারণে হাওয়া বদল। প্রবল বর্ষণে ভিজবে এই জেলাগুলি। 4 লক্ষ কোটির বাজেটে উন্নয়ন ব্রাত্য। অর্থ দপ্তরকে পূর্ণাঙ্গ বাজেটের প্রস্তুতি নিতে বললেন মুখ্য সচিব। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে দাঁড়িয়ে এদিন সওয়াল করেন তিনি। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে শুধু সওয়াল নয়, প্রমাণ হিসাবে ছবিও তুলে ধরেন মমতা। রাজ্যের মানুষের সুরক্ষার জন্য আর্জিও না জানান, কিন্তু প্রশ্ন উঠছে আইনজীবী হিসাবে সওয়াল করার এখতিয়ার আদেও মমতার আছে? মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উল্লেখ করেন যে তিনি একজন আইনজীবী। বার কাউন্সিলের সদস্য হিসাবে তিনি চাইলে প্র্যাকটিস করতে পারেন। বিধানসভা নির্বাচনের আগে এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করতে গেলেও সেই সময় আইনজীবী হিসাবে সওয়াল করেন তিনি। আর বৃহস্পতিবার দেখা যায় তার গায়ে আইনজীবীর পোশাক। সওয়াল করার আগেই তিনি জানিয়ে দেন 1985 সালে আইনজীবী হিসাবে বার কাউন্সিলে এনরোল করেছেন তিনি। মমতার রেকর্ড চাইল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে সওয়াল করার পর পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের চিঠি দিল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। প্র্যাকটিস করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈধ এনরোলমেন্ট আছে কিনা, কবে সাসপেন্ড করা হয়েছে, কবে রিজার্ভশন হয়েছে সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। 2 দিনের মধ্যে সব তথ্য জানাতে হবে। আদেও লাইসেন্স আছে? প্রশ্ন আইনজীবী মহলের। মুখ্যমন্ত্রী পদ চলে যাওয়ার পর কিভাবে হঠাৎ সওয়াল করলেন, প্রশ্ন উঠছে আইনজীবীদের একাংশের মধ্যে। আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বলেন, কোনো আইনজীবীর কোনো পদ চলে গেলে অথবা বিচারপতি হয়ে গেলে আইনজীবী হিসাবে কিছুদিনের অব্যাহতি চান। পরবর্তী সময়ে তাকে নতুন করে ফের প্র্যাকটিস করতে চাইলে তাকে শংসাপত্র নিতে হয় বার কাউন্সিলের থেকে। আইনজীবী আরও বলেন, মুখ্যমন্ত্রী হিসাবে গত 7ই মে পর্যন্ত কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আজ মামলা করেছেন আইনজীবী হিসাবে। এটা কিভাবে করা যায়? বার কাউন্সিলের কাছে অনুমতি নিতে হতো। আদেও সেটা তিনি করেননি। তবে একাংশ আইনজীবীর বক্তব্য, এই অনুমতি না নিলেও চলে, এই সংক্রান্ত নির্দিষ্ট অর্ডার আছে। উচ্চ মাধ্যমিকের কৃতীদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভিডিও কলে প্রথম স্থানাধিকারীদের আদ্রিত পালের সঙ্গে কথা বলেছেন তিনি। কথা হয়েছে রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম এবং পঞ্চম স্থানাধিকারী মেঘা মজুমদারের সঙ্গেও। পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য দুজনকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কথা বলেন কৃতীদের বাবা মায়ের সঙ্গেও। উচ্চ মাধ্যমিকে প্রথমে আদ্রিত পালের বাবা শুভেন্দু অধিকারীর কাছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর অনুরোধ করেছেন। আদ্রিতকে কি বললেন শুভেন্দু? উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদ্রিত পাল।
প্রাপ্ত নম্বর 496। ভিডিও কলে তার সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, খুব ভালো রেজাল্ট হয়েছে, রাজ্যের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছো, আরও বড় হও, রাজ্যের মানুষকে গর্বিত করেছো। আগামী কয়েকদিনে তাদের ডেকে পাঠানো হবে এবং সম্বর্ধনা দেওয়া হবে বলেও জানিয়েছেন। আদ্রিতের বাবার সঙ্গে কথা বলার সময় শুভেন্দুর মুখে টশোনা যায় চড়ইবতী চড়ইবতী চড়ইবতী, অর্থাৎ আরও এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর আর্জি মুখ্যমন্ত্রীকে আদ্রিত পালের বাবা ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, আদ্রিতের সাফল্যের পিছনে স্কুলের অবদান রয়েছে। আগামী দিনে শিক্ষা ব্যবস্থার উন্নতি হোক, এটাই প্রার্থনা করেছেন তিনি। পরে শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর অনুরোধ করেন। উচ্চ মাধ্যমিকে পঞ্চম মেগা শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাই স্কুলের ছাত্রী, তাকেও একইভাবে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কৃতীদের সঙ্গে কথোপকথনের বিষয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রথম এবং পঞ্চম স্থানাধিকারী দুই কৃতী ছাত্রছাত্রী নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদ্রিত পাল এবং শ্রীরামপুর রমেশ গার্লস হাই স্কুলের ছাত্রী মেঘা মজুমদারের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বললাম। ওদের এই অসামান্য সাফল্যে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং একাগ্রতার মাধ্যমে ওরা সমগ্র রাজ্যে ছাত্রছাত্রীদের কাছে অনুপ্রেরণা দৃষ্টান্ত স্থাপন করেছে। তৃণমূল কংগ্রেসের শত্রুর ঘাঁটি হিসাবে পরিচিত ছিল বীরভূম। গত বিধানসভায় বীরভূমের 11টি আসনের মধ্যে দুর্গাপুর বাদে বাকি 10টি কেন্দ্রে জয়ী হয়েছিল ঘাসফুল। তবে সেই জেলাতে এবার বিধানসভায় পরিবর্তনের সুর। 11টার মধ্যে 5টি আসনে তৃণমূল জয়ী হলেও 6টি আসনে জয় পেয়েছে বিজেপি। হারের ধাক্কা সামলাতে হয় তৃণমূল কংগ্রেসকে। এরপরেই বিস্ফোরক অভিযোগ আনলেন কাজল শেখ। তার ইঙ্গিত, দলের অন্দরে সমস্যা রয়েছে। কাজল শেখ সংবাদ মাধ্যমকে জানান, বীরভূম জেলায় কোর কমিটি দ্বারা পরিচালিত হয়েছিল আগের নির্বাচন। 2024 লোকসভা নির্বাচনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে কাজ করেছি। এই নির্বাচনে 5টা আসনে আমরা জয়যুক্ত হয়েছি আর 6টায় পরাজিত হয়েছি। কেন পরাজিত হয়েছি সেই নিয়ে আমি আলাদা মন্তব্য করব না। নিশ্চয়ই উচ্চ নেতৃত্ব এই নিয়ে আলোচনা করছে। এরপরেই কাজল শেখ আরও বিস্ফোরক দাবি করেন, দলের মধ্যে গদ্দার ঢুকে গেছে, সেই জন্যই পশ্চিমবাংলায় তৃণমূলের পরাজয়। দলের সঙ্গে যারা গদ্দারি করেছে তাদের চিহ্নিত করেছি, জানাবো রাজ্য নেতৃত্বকে। দল নিশ্চয়ই এই নিয়ে বিশ্লেষণ করছে। ইঙ্গিতপূর্ণ মন্তব্য কাজল শেখের। হাসনে তৃণমূল বিধায়কের আরও দাবি, বীরভূমের দলের শীর্ষ নেতৃত্বদের হারের নেপথ্যে জড়িত কারণ নাম নেব না। বীরভূম জেলায় হারের জন্য দলের শীর্ষ নেতৃত্ব জড়িত আছে, দলের পরাজয়ের জন্য দলের শীর্ষ নেতৃত্ব জড়িত আছে। দলের পরাজয়ের জন্য দলের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছেন একাধিক তৃণমূল নেতা। বেহালা পশ্চিমের বিদায়ী বিধায়ক পরাজিত তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়কে যেমন বলতে শোনা যায়, নেতাদের ঔদ্ধত্য এবং অহংকার প্রকাশ পায়, তারা কথা শুনতে চায় না, তাদের অ্যাভয়েড করার চেষ্টা। প্রাক্তন তৃণমূল বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, দলের বিপর্যয়ের পিছনে একজন ব্যক্তি রয়েছে, দলটাকে তিলে তিলে শেষ করে দিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সংগঠন বলে কোনো জিনিস ছিল না বলেছেন নারায়ণগড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট। কোনো সাংসদ বা বিধায়ক গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ মেনে নিতে পারেনি। উনি সাংসদ বিধায়কদের চাকর মনে করতেন। আমার মতে অভিষেক নয়, অভিশাপ। বিধানসভায় শপথ নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, তাপস রায়কে তৃণমূল লাগতে চেষ্টা করেছিলাম, পারিনি, দুর্ভাগ্য। সজল পুরবিতাও বটে। উত্তর এবং মধ্য কলকাতায় তাপস রায় এবং সজল ঘোষের বাধ্য করা হয়েছিল দল ছাড়তে। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন বিধায়ক তাপস রায়। তিনি বলেন, বিষয়টা হচ্ছে কি, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের লোকজন, আরও কিছু কারণ ছিল, সেদিকে যাচ্ছি না। আর একদিকে অভিষেকের পছন্দের লোকজন, দুটো আবার একে অপরের উল্টো। অরাজনৈতিক লোকজনদের, ধান্দাবাজ লোকজনদের, স্বার্থপর লোকেদের আর এই বৈভব অর্থ রোজগারের বন্দোবস্ত করা বা টাকা তোলা, কাটমানি শব্দ ব্যবহার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এটা তো শুধু নিচের তলায় সীমাবদ্ধ ছিল এমন নয়, উপরের দিকেও ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মানুষের পালস খুব ভালো বোঝেন, বা দেওয়ালের লিখন। কিন্তু দেওয়ালের লিখন কে করিবে খণ্ডন? এরপর তাপস রায় এঁচড়ে পাকা বলেও কটাক্ষ করেন। তিনি বলেন, তারপর আর কি, কারবাইটে পাকা, এঁচড়ে পাকা, দল বাংলা, আর তার আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অন্যদিকে সজল ঘোষ কুণালের সঙ্গে সহমত পোষণ করলেও কটাক্ষ করতে ছাড়লেন না। সজল বলেন, সহজ ভাষায় বললে আনগাইডেড মিসাইল, কখন কোথায় কার কপালে আছড়ে পড়বে বলা যায় না। উনি যেটা বলছেন সেটা ঠিক, আবার উনি আমার সঙ্গে এমন কিছু করেছেন সেটা সম্পূর্ণভাবে অনৈতিক, সেটার ব্যাখ্যা উনি করতে পারবেন না। আমাকে আটকানোর চেষ্টা একমাত্র উনি করেছিলেন। কুণালের কথা না শুনে যে ভীষণ খুশি, সেটাও বললেন সজল। হ্যাঁ, আমি আজ ভীষণ খুশি। সেদিন আমি ওর কথা শুনিনি, তাহলে আজ আমাকে চোর শুনতে হতো। আজ আমি বিধানসভায় শপথ নিচ্ছি, সেটা নিতে পারতাম না, তাহলে আজ হতে বাজারে যেখানে যেতাম মানুষ আমাকে চোর বলতেন বরানগরের বিধায়ক সজল ঘোষ। বৃহস্পতিবার সকালে হঠাৎই হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, পরনে আইনজীবীর পোশাক, সঙ্গে একাধিক আইনজীবী। ভোট পরবর্তী হিংসার মামলায় সওয়াল করতে হাইকোর্টে এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভোট পরবর্তী হিংসা নিয়ে একটি মামলা দায়ের করেছিলেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষর্ণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে যাওয়া নিয়ে কি বললেন মিঠুন চক্রবর্তী?
এদিন ছবির প্রচারে এসে শহরে এসেছিলেন মিঠুন চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে যাওয়া নিয়ে মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যা ইচ্ছে করতে বলুন, এতদিন ধরে যা ইচ্ছে করেছে এখনও যা ইচ্ছে করতে বলুন, আমাদের কিছু যায় আসে না। আগেও যা ইচ্ছে করেছে এখনও যা ইচ্ছে করুন, গেম খতম হো গিয়া, সব গেম খতম। এর আগে শপথ নেওয়ার দিনে কলকাতাতেই ছিলেন মিঠুন চক্রবর্তী। বিজেপির জয়ের উল্লাস প্রকাশ করেছিলেন তিনি। আর তারপর বিজেপির সরকার গঠন হয়েছে, মুখ্যমন্ত্রী হিসাবে কাজ শুরু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে যাওয়াকে কটাক্ষ করলেন মিঠুন চক্রবর্তী। শপথ গ্রহণের দিন কি বলেছিলেন মিঠুন? বিজেপির শপথ গ্রহণের দিন মঞ্চেই ছিলেন মিঠুন চক্রবর্তী। মিঠুন বলেছিলেন, আজকে আমাদের জয়ের দিন, আনন্দের দিন। আমার কাছে আজকের দিন স্বাধীনতার দিন, বাংলার স্বাধীনতার দিন। পশ্চিমবঙ্গ যে আগের সরকার আমাদের কেটেছে, আত্মহত্যা করেছে, ধর্ষণ করেছে, তাতে হাত থেকে মুক্তি দিয়েছি বলে আমার মনে হয় আজকের দিনটা আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করতেই পারি। একটা সময় বিজেপিকে সমর্থন করার জন্য কটাক্ষ শুনতে হয়েছে মিঠুন চক্রবর্তীকে। এদিন তিনি আরও বলেন, কত কটাক্ষ শুনেছি, নাক দিয়ে রক্ত বেরিয়েছে, ঘুরতে ঘুরতে কাউকে দেখায়নি, রক্ত মুছে এসে আবার প্রচার করেছি, মুড়ি আর শশাকে ক্যাম্পেইন করেছি, আজকে আমাদের জয়ের দিন। অন্যদিকে তার হাত ধরে মুক্তি দিয়েছি বলে আমার মনে হয় আজকের দিনটা স্বাধীনতা দিবস হিসাবে পালন করতেই পারে। অভিষেকের গড় থেকে নিজের প্রশাসনিক কর্মসূচি শুরু করতে চলেছেন শুভেন্দু। তবে মুখ্যমন্ত্রীর এই সফরকে অনেকেই ফলতা বিধানসভায় ভোটের আগে শাসক দলের রাজনৈতিক কৌশল হিসাবে দেখছেন। নবগঠিত রাজ্য সরকারের প্রথম প্রশাসনিক বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক পালাবদলের আগে পর্যন্ত ডায়মন্ড হারবারকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসাবেই মনে করা হতো, কারণ বর্তমানে ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ তিনি। সেখান থেকে নিজের প্রশাসনিক কর্মসূচি শুরু করতে চলেছেন শুভেন্দু। তবে মুখ্যমন্ত্রীর এই সফরকে অনেকেই ফলতা বিধানসভা ভোটের আগে শাসক দলের রাজনৈতিক কৌশল হিসাবেই দেখছে। 2014 সাল থেকে টানা 3 বার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন অভিষেক। 2024 সালের লোকসভা নির্বাচনে তিনি এই কেন্দ্র থেকে 7,11,000 ভোটের ব্যবধানে জয়ী হন। যদিও এবারের বিধানসভা নির্বাচন সেই ব্যবধান অনেকটাই কমেছে, তাই মনে করা হচ্ছে নিজের প্রশাসনিক বৈঠক থেকে ডায়মন্ড হারবারের মানুষদের জন্য একাধিক প্রকল্প বা উন্নয়নমূলক ঘোষণা করতে পারেন শুভেন্দু। বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্নে মুখ্য সচিবের সচিবালয়ে ডায়মন্ড হারবার সফরের কর্মসূচি চূড়ান্ত হয়েছে। নবান্ন সূত্রে খবর, একটি প্রশাসনিক বৈঠকের পাশাপাশি বিজেপির একটি কর্মী সম্মেলনেও যোগ দিতে পারেন নতুন মুখ্যমন্ত্রী। আগামী 21শে মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট, দ্বিতীয় দফায় সেখানে ভোট গ্রহণ হলেও পরে নির্বাচন কমিশন সেই ভোট বাতিল করে নতুন করে 21শে মে ভোট গ্রহণ এবং 24শে মে গণনার দিন ঘোষণা করেছে। অন্যদিকে নিজের প্রশাসনিক বৈঠক থেকে ডায়মন্ড হারবারের মানুষের জন্য একাধিক প্রকল্প বা উন্নয়নমূলক ঘোষণা করতে পারেন শুভেন্দু। বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রী সচিবালয়ে ডায়মন্ড হারবার সফরে কর্মসূচি চূড়ান্ত হয়েছে। নবান্ন সূত্রে খবর, একটি প্রশাসনিক বৈঠকের পাশাপাশি বিজেপির একটি কর্মী সম্মেলনেও যোগ দিতে পারেন নতুন মুখ্যমন্ত্রী। আগামী 21শে মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট, দ্বিতীয় দফায় সেখানে ভোট গ্রহণ হলেও পরে নির্বাচন কমিশন সেই ভোট বাতিল করে নতুন করে 21শে মে ভোট গ্রহণ এবং 24শে মে গণনার দিন ঘোষণা হয়েছে। বর্তমানে সেখানে শাসক এবং বিরোধী উভয় পক্ষই জোর কদমে প্রচার চালাচ্ছে। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে ঘিরে ভোটের সময় কম বিতর্ক হয়নি। পরিস্থিতি সামাল দিতে উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল সিংহকেও আনা হয়েছিল, তা নিয়ে চলেছে দরজা। তবে 4 মে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে বিজেপির প্রার্থী দেবাংশু পণ্ডার পক্ষে হাওয়া তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। এবার থেকে কেন্দ্রের সামনে সমান হারে ডিএ দেবে তামিলনাড়ু সরকারও। বিজয় জানিয়েছেন, বর্ধিত ডিএ 2026 সালে 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। 2024 সালে আগস্টে আচমকাই মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কল্যাণ। মমতা তা গ্রহণ করে নিয়েছিলেন। সেই পর্বে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে প্রকাশ্যে তর্জা চলেছিল কল্যাণের। বিধানসভা ভোটের নিরিখে বারাসাতে এবং শ্রীরামপুরে লোকসভার ফলাফল ড্র হয়েছে, কিন্তু সাংসদ হিসাবে বারাসাতের কাকলি ঘোষ দস্তিদারকে গোল দিয়ে দিয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 9 মাসের মধ্যে পুরনো পদে ফিরলেন কল্যাণ। বৃহস্পতিবার কালীঘাটে তৃণমূল সাংসদ নিয়ে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তিনি জানিয়ে দেন যে কল্যাণ এবার থেকে মুখ্য সচেতকের দায়িত্ব পালন করবে। 2025 সালে আগস্টে আচমকাই মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কল্যাণ। বিধানসভা ভোটের নিরিখে বারাসাত এবং শ্রীরামপুর লোকসভার ফলাফল ড্র হয়েছে, কিন্তু সাংসদ হিসাবে বারাসাতের কাকলি ঘোষ দস্তিদারকে গোল দিয়ে দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 9 মাসের মধ্যে পুরনো পদে ফিরলেন কল্যাণ। বৃহস্পতিবার কালীঘাটে তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তিনি জানিয়ে দেন, কল্যাণ এবার থেকে মুখ্য সচেতকের দায়িত্ব পালন করবেন। 2025 সালে আগস্টে আচমকাই মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কল্যাণ। মমতা তাও গ্রহণ করে নিয়েছিলেন। সেই পর্বে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে প্রকাশ্যে তর্জা চলেছিল কল্যাণের। তখনই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভা দলনেতা পদ থেকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই দায়িত্ব দেওয়া হয়।
উপদলনেতা করা হয়েছিল শতাব্দী রায়কে। বৃহস্পতিবার কাকলিকে সরিয়ে ফের কল্যাণকে পুরো দায়িত্ব দিলেন মমতা। শ্রীরামপুর লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে এবার 5টি জিতেছে বিজেপি। ডোমজুর আর চণ্ডীতলা ধরে রাখতে পেরেছে তৃণমূল, বারাসাতের ক্ষেত্রেও তাই। সেখানে 5/2 ব্যবধানে পিছিয়ে রয়েছে তৃণমূল। ফলে সংসদীয় দলের পদ বন্টনের ক্ষেত্রে যে বিধানসভায় ফলাফল সূচক হয়নি তা স্পষ্ট। তাহলে কেন কাকলিকে সরিয়ে ফের কল্যাণ? এই প্রসঙ্গে তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা মেলেনি। তবে দলের অনেক সাংসদ একান্ত আলোচনায় জানিয়েছেন, এসআইআর থেকে শুরু করে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট মামলা মোকদ্দমায় কল্যাণ যে ভূমিকা নিয়েছিলেন মমতা তারই পুরস্কার দিলেন। এর জন্য একটি অভিমত রয়েছে তৃণমূলের অন্দরে। রাজনীতিতে টিকে থাকার কথা বলেছেন, বেশ কিছু আইনি প্রস্তাবও দিয়েছেন দলকে। অন্যদিকে কাকলির পুত্র বৈদ্যনাথ সমাজ মাধ্যমে ধারাবাহিকভাবে যে ধরনের মন্তব্য করেছেন তাতে দল বিড়ম্বনায় পড়েছে। সেই মিলিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বিবিধ কারণ হিসাবে অভিমত অনন্য অংশের বক্তব্য দলের দলনেত্রী আগে থেকেই কাকলিকে জানিয়ে রেখেছিলেন। 2026-এর ভোটে জয়ী তৃণমূলের দিলীপ মণ্ডল। স্থানীয় বিজেপি নেতাদের হুমকির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে পুলিশি হানা দিলীপের বাড়িতে। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশি হানা। বৃহস্পতিবার সকালে বিষ্ণুপুর থানার পুলিশের একটি দল হানা দেয় বিধায়কের পৈলানের বাড়িতে। দিলীপের সুসজ্জিত সেই বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালায় পুলিশের তদন্তকারী আধিকারিকরা। তার বাড়ি তৈরি হয়েছে বিশাল এলাকা জুড়ে। বাড়ি সংলগ্ন বাগানে রয়েছে সুইমিং পুল। অন্যদিকে 2026-এ জয়ী হন তৃণমূলের দিলীপ মণ্ডল। স্থানীয় বিজেপি নেতাদের হুমকির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে পুলিশি হানা দিলীপের বাড়িতে। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশি হানা। বৃহস্পতিবার সকালে বিষ্ণুপুর থানা পুলিশের একটি দল হানা দেয় বিধায়কের পৈলানের বাড়িতে। দিলীপের সুসজ্জিত সেই বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালান পুলিশের তদন্তকারী আধিকারিকেরা। তার বাড়ি তৈরি হয়েছে বিশাল এলাকা জুড়ে। বাড়ি সংলগ্ন বাগানে রয়েছে সুইমিং পুল। যে কোনো রিসর্টে যে ধরনের সাজসজ্জা দেখা যায় তার থেকে কোনো অংশে কম নয়। স্থানীয় সূত্রের খবর, পুলিশি অভিযানের কিছুক্ষণ আগে ফেরার হন তিনি। দীর্ঘ তল্লাশি অভিযানের পর বিকেল 4টে নাগাদ বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে যান আধিকারিকরা। তারা তথ্য প্রমাণ মিলেছে কিনা তা কোনো স্পষ্ট নয়। এই ছিল আজকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ভাস্বতী আবারও ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।